সিরিয়াসলি তোমাদের ঝামেলা এখন। আচ্ছা দেখো, শুরু করছো ক্লাস? আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে কালারেশন কেমিস্ট্রি নিয়ে অলরেডি আমরা দুটো লেকচার পড়াইছি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 7। আর যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কি রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট নিয়ে কথা বলতেছিলাম। আজকে যেটা পড়বো খুবই শর্ট একটা লেকচার, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট নিয়ে আমরা অনেক কথাই বলছি। তোমাদের মধ্যে কেউ বলতে পারো রিডিউসিং এজেন্ট আসলে মেইনলি কাজ কি? আমরা গতদিন ক্লাসে বলছিলাম যে রিডিউসিং এজেন্টের কাজ কি। মাহিন কি বলছিলাম? কেউ বলতে পারো রিডিউসিং এজেন্টের কাজ? বা অক্সিডাইজিং এজেন্ট সম্পর্কে বলছিলাম, কি বলে বলো তো? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেই, যদিও এই লেকচারে বাইরের কথা, বাট ওয়েট প্রসেসিংয়ের কথা। সেটা হচ্ছে কি এই যে রিডিউসিং এজেন্ট আছে এটা কোথায় ব্যবহার করা হয় এটা একটু জানা দরকার। সেটা হচ্ছে তোমরা ভ্যাট ডাইয়ের নাম শুনে থাকবা। ভ্যাট ডাই, আচ্ছা আচ্ছা, ভ্যাট ডাইটা সলিউবল নাকি ইনসলিউবল কেউ কি জানো? ভ্যাট ডাইটা কি? ভ্যাট ডাইটা হচ্ছে ইনসলিউবল। ভ্যাট ডাইটা হচ্ছে ইনসলিউবল, তাই না? এখন কথা হচ্ছে আমি এখানে কীভাবে সলিউবল করি? সলিউবল কেন কীভাবে করি বলেন? আচ্ছা, রিডিউসিং এজেন্ট। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যেহেতু এটা ইনসলিউবল ডাইস আমরা সলিউবলে কনভার্ট করব, এই জন্য একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে ভ্যাটিং। কী পদ্ধতি? ভ্যাটিং। তাহলে ভ্যাটিং পদ্ধতি হচ্ছে কাকে বলে? দ্য প্রসেস বাই হুইচ কনভার্ট দ্য ইনসলিউবল ডাইস টু সলিউবল ডাইস ইজ কল্ড ভ্যাটিং। কী বললাম? ভ্যাটিংয়ের কাজটা হচ্ছে ইনসলিউবল যে ডাইসগুলো আছে তাকে কী করবে? সলিউবল ডাইসে কনভার্ট করাকে কী বলা হয়? ভ্যাটিং বলা হয়। আর এই ভ্যাটিং করার জন্য একটা এজেন্ট ব্যবহার করা হয়, সেই এজেন্টের নাম হচ্ছে রিডিউসিং এজেন্ট। এখান থেকে সচরাচর আরেকটা কোশ্চিন হয়, হোয়াই ভ্যাট ডাই আর সো কল্ড, মানে কি? কেউ কি বলতে পারো? হোয়াই ভ্যাট ডাই আর সো কল্ড? সো কল্ড কোশ্চিনটা কিন্তু একটু কেমন টাইপের, অর্থাৎ এই প্রশ্ন দ্বারা বোঝায় যে ভ্যাট ডাইকে কেন ওই ভ্যাট ডাই বলা হয়। ডিরেক্ট এরকম প্রশ্ন আসতে পারে, হোয়াই ডিরেক্ট ডাই আর সো কল্ড, হোয়াই রিঅ্যাক্টিভ ডাই আর সো কল্ড, হোয়াই ডিসপার্স ডাই আর সো কল্ড। যেখানে তুমি দেখো না কেন মনে রাখবা কেন বলা হয় প্রশ্নটা। এটা ব্যতিক্রম প্রশ্ন না? ঠিক আছে, যাই হোক, তাহলে উত্তরটা কী দিবা? প্রথমে বলবা যে ভ্যাট ডাইটা যেহেতু ইনসলিউবল, সলিউবল করার জন্য আমরা কী ব্যবহার করি? রিডিউসিং এজেন্ট ব্যবহার করি। তার আগে একটা ভ্যাটিং পদ্ধতি অবলম্বন করি। তো ভ্যাটিংয়ের মাধ্যমে ইনসলিউবলকে সলিউবলে কনভার্ট করা হচ্ছে, এই জন্য ভ্যাট ডাইকে কী বলা হয়? ভ্যাট ডাই বলা হয়। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবা, ফার্স্ট যে ভ্যাট ডাইটা আবিষ্কার হয়েছে সেটার নাম হচ্ছে ইন্ডিগো। কি? ইন্ডিগো ভ্যাট, ইন্ডিগো। ঠিক আছে, মনে রাখবা যে ইন্ডিগো যে ভ্যাট ডাইয়ের কথা বলা হলো, এটার হলো সোর্স কি যদি কখনো কেউ জিজ্ঞাসা করে, সোর্সটা মনে রাখবা, সোর্সটা হচ্ছে প্লান্ট। সোর্সটা কি? দেখছো? তাহলে কি বললাম? ফার্স্ট যে ভ্যাট ডাইটা সেটা হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগোর যে সোর্সটা সেটা হচ্ছে প্লান্ট। মনে রাখবা 1850 সাল, 1800 কি বললাম? 50 সালের আগ পর্যন্ত চিন্তা করা হতো যতগুলো ডাইস আছে সবগুলো ডাইসের উৎস হচ্ছে ন্যাচারাল সোর্স। কি বললাম? কি বলেছি বলেন তো? 1850 সালের আগ পর্যন্ত সব বিজ্ঞানীরা চিন্তা করতো যতগুলো ডাইস আমরা পাই সবগুলো ডাইসের উৎস ছিল ন্যাচারাল সোর্স। বাট 1850 সালের পরে যে বিজ্ঞানীরা আসছেন সেই বিজ্ঞানীরা হচ্ছে আবিষ্কার করলো যে না, প্রথম যে ডাইসটা বা সিনথেটিক টাইপের ডাইস আছে বা সেলুলোজ টাইপের ডাইস সেটা হচ্ছে কি ইন্ডিগো। আর ইন্ডিগোর সোর্সটাই হচ্ছে কি প্লান্ট। প্লান্ট কি? ন্যাচারাল সোর্স। প্লান্টটা কি? ন্যাচারাল সোর্স। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভ্যাট ডাইটা কিন্তু সেলুলোজিকের প্রতি কি সাবস্টেন্টিভ, কখনোই সিনথেটিকের প্রতি সাবস্টেন্টিভ না। এর কথার উদ্দেশ্য হচ্ছে ভ্যাট ডাইটা কোথায় সলিউবল হবে? শুধুমাত্র সেলুলোজ মানে হচ্ছে কটনের প্রতি সাবস্টেন্টিভ হবে, কিন্তু পলিস্টার বা লাইলনের প্রতি ভ্যাট ডাইটা ব্যবহার করা যাবে না। মনে থাকবে কি বললাম? হ্যাঁ, এখন যদি কখনো আপনাদের প্রশ্ন আসে যে ভ্যাট ডাইয়ের অ্যাপ্লিকেশন লেখেন, রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ ভ্যাট ডাই। অ্যাপ্লিকেশন বলতে এখানে কি বোঝায় বলেন তো? বুঝতেছেন কি বলছি?
রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ ভ্যাট ডাই। মনে রাখবেন এটা কোশ্চেন আসবে পরীক্ষায়। রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ ভ্যাট ডাই বলতে বোঝায় ভ্যাট ডাইটা কোথায় অ্যাপ্লাই করা হয়। ভ্যাট ডাইটা যেগুলো সেলুলোজিক ম্যাটেরিয়াল সেখানে অ্যাপ্লাই করা হয়। সেলুলোজিক ম্যাটেরিয়াল কোনটা? কটন। কটনের জন্য অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সিনথেটিকের জন্য অ্যাপ্লাই করা যাবে না। যদি কখনো হ্যাঁ ম্যানমেড যেটা সিনথেটিক। যদি বলা হয় রিঅ্যাক্টিভ ডাইয়ের অ্যাপ্লিকেশন কি, ডিরেক্ট ডাইয়ের অ্যাপ্লিকেশন কি, অবশ্যই কি সেলুলোজিক ম্যাটেরিয়াল। অথবা যদি বলা হয় ডিসপার্স ডাইয়ের অ্যাপ্লিকেশন কি, পলিস্টারের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? অর্থাৎ অ্যাপ্লিকেশন বলতে বোঝায় কোথায় আমরা ব্যবহার করব সেই জিনিসটার কথা উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। আর জন্য কখনো বলা হয় ভ্যাট ডাইয়ের ক্ষেত্রে কি ইউজ করা হয়? রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়। রিডিউসিং এজেন্ট মূলত কি বলেন তো? রিডিউসিং এজেন্টের কাজটা হচ্ছে এখান থেকে যে বোঝা যায় যে হ্যাঁ রাইট, যখন হচ্ছে ইনসলিউবল থাকে একে সলিউবল করার জন্য এই রিডিউসিং এজেন্টটা ব্যবহার করা হয়। এখন আসেন ডাইং প্রসেসের ক্ষেত্রে কি কি করা হয় দেখেন। প্রথমেই বলা হয়েছে ডাইং প্রসেসের জন্য ইনসলিউবলকে সলিউবলে কনভার্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। 2 নম্বরটা বলা হচ্ছে কালার ইনহ্যান্সমেন্ট, অর্থাৎ কালারের যে শেডটা আছে কালারের ব্রাইটনেসটা বাড়ানোর জন্য এটা কি করা হয়? ব্যবহার করা হয়। ক্লিয়ার? তারপরে দেখেন আর কি বলা আছে, পেনিট্রেশন অফ দ্য ফাইবার, অর্থাৎ যে আমরা যে ডাইসগুলো ব্যবহার করব, এখন ধরেন ব্রাইট শেড হইলো, শেডটা উজ্জ্বলতা বৃদ্ধি হলো, বাট ফাইবারের মধ্যে কি প্রবেশ করার জন্য পেনিট্রেশন লাগবে না, মানে কাছাকাছি আসতে হবে, আকর্ষণ থাকতে হবে, সেই জিনিসটার কথা বলা হয়েছে যে এটার মধ্যে ভ্যাট ডাইটা যদি ব্যবহার করা হয় এর ইনহ্যান্সমেন্টটা, কালার ইনহ্যান্সমেন্টটা বেড়ে যায়, মানে খুব সহজে ফাইবারের মধ্যে প্রবেশ করতে পারে সেই কথা বলা হয়েছে। যদি কালার যদি ফেব্রিকে বেশি লাগে তাহলে কি উজ্জ্বলতা বাড়বে না, সেটা কথা বলা হয়েছে। ইউনিফর্ম ডাইং, আর একটা জিনিস সুবিধা হচ্ছে এটার ক্ষেত্রে কি ইউনিফর্ম ডাইংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউনিফর্ম ডাইং বলতে বোঝায় কি, ইউনিফর্ম মানে কি, অর্থাৎ লেভেলটা ঠিক থাকে, লেভেলটা হচ্ছে সেম, অর্থাৎ একটা ফেব্রিকের পুরো জায়গায় যে ডাইসটা ব্যবহার করা হয়েছে সমানভাবে ছড়াই গেছে। ইউনিফর্ম ডাইং শেড ইউনিফর্ম না হওয়ার রিজন হচ্ছে যে শেডটা কি এক জায়গায় রং লাগছে আরেক জায়গায় রংটা লাগে না। সো ইউনিফর্ম ডাইং করার জন্য এটা কি করা হয়, ব্যবহার করা হয়। সোজা না এটা? তারপরে দেখেন ইম্পর্টেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট। আমি আপনাদের বলছিলাম যে অক্সিডাইজিং এজেন্টটা কেন ব্যবহার করা হয়, গুরুত্বপূর্ণ একটা পার্ট বলছিলাম, সেটা হচ্ছে ব্লিচিংয়ের জন্য করা হয়। কি বলছিলাম? ব্লিচ করার জন্য। আমরা যে ব্লিচ করি হাইড্রোজেন পারঅক্সাইড, কেন ব্লিচ করি? এর হোয়াইটনেসটা বৃদ্ধি করার জন্য, তাই না, উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। তো তাহলে যদি গুরুত্ব আসে যে ওয়েট প্রসেসিংয়ের ক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্টের ইম্পর্টেন্ট কি, প্রথম পয়েন্টটাই হবে কি ব্লিচ, ইমপ্রুভ হোয়াইটনেস বা ব্লিচ করা হয়। তারপর দেখেন কালার রিমুভাল। কালার রিমুভাল বলতে বোঝায় এই কি অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করলে ফেব্রিকের গায়ে কিছু এক্সেস কেমিক্যাল লেগে যায়, ফেব্রিকের গায়ে এক্সেস কেমিক্যাল লেগে যায়, ওই এক্সেস কেমিক্যালগুলো রিমুভ করার জন্য অক্সিডাইজিং এজেন্টটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? 2 নম্বর। তারপর আছে কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। অ্যান্টিমাইক্রোবায়ালটা একটু জটিল টাইপের, অ্যান্টিমাইক্রোবায়ালটা তোমরা বুঝবা না, অ্যান্টিমাইক্রোবায়াল টেস্ট। হ্যাঁ, তারপর দেখো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কোনটা বলেন তো? পরিবেশের জন্য ক্ষতি করে কিনা, পরিবেশের জন্য কোনো ক্ষতি করে কিনা। তোমরা হচ্ছে জারণ বিজারণ সময় তোমরা জানো জারণ বিজারণ? পারো জারণ বিজারণ কি? আচ্ছা, যদি পারো জারণ বিজারণ সম্পর্কে তাহলে আমাকে বলো তো যে সালফিউরিক অ্যাসিডটা না, এটার নাম কি? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? বের করেন কত বলেন, কে কে? -6 তুমি, আপনি? আচ্ছা আপনি -6। সরি স্যার +6 কি না বি হয় আচ্ছা +6, ভেরি গুড। তারপর +6 হ্যাঁ +6, এটা কিভাবে বের করে? 1 × 2 মানে 2 পারমাণবিক সংখ্যা, যেটা আমরা বের করতে চাই সেটা হলো x। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইন্টু হচ্ছে 4, তাই না, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হচ্ছে কি 2 + x মাইনাস হচ্ছে 8, তাহলে x ইকুয়াল টু কি 6, তো জারণ মান হচ্ছে 6। ঠিক আছে, এই জিনিসের কথা বলা হলো। যেটা বলতেছিলাম দেখো কিছু ব্যবহার করা হয় অক্সিডাইজিং এজেন্ট, সেই এজেন্টগুলো পরিবেশের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ঠিক আছে, যেমন তার মধ্যে দেওয়া আসছে যে ক্লোরিন বেসড ব্লিচিং মেথড, এটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আর কি। কারণ ক্লোরিন বলতে কি বোঝাইছে?
শুধু হাইড্রোজেন পারঅক্সাইড না, HClও কিন্তু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? HClও ব্যবহার করা হয়। আরেকটা জিনিস ব্যবহার করা হয় রিডিউসিং এজেন্ট হিসেবে, সোডিয়াম হাইড্রোজেন সালফেট। এটাও কি রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, রিডিউসিং এজেন্ট হিসেবে। দেওয়া আছে, দেখো ভালো করে দেখো। রিডিউসিং এজেন্ট এন্ড অক্সিডাইজিং এজেন্ট আর কি টেক্সটাইল ওয়েট প্রসেসিং, তাহলে কি বলেন তো? যেটা বলা আছে যে এই দুটার আমরা যে ব্যবহার দেখলাম, দুটো কি ওয়েট প্রসেসিং জন্য লাগে কি লাগে না? অবশ্যই লাগে, মানে এটা গুরুত্ব আছে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট, পারা যাবে এই পয়েন্টগুলো লিখে। হ্যাঁ 5 মার্কের জন্য থাকবে, বোঝো নাই? 10-এর জন্য দেয়া যাবে। ঠিক আছে, এখন আসেন ডিসঅ্যাডভান্টেজ অফ রিডিউসিং এজেন্ট। প্রত্যেকটা জিনিসের কি থাকে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, তাই না? পড়া কি ক্লিয়ার না? সব ক্লিয়ার কনসেপ্ট? এখন আসেন ডিসঅ্যাডভান্টেজ কি। দেখেন ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি, বেশি নেই, ডিসঅ্যাডভান্টেজ বললে শেষ। প্রথমটা হচ্ছে কমপ্লেক্স প্রসেসিং। কি এক নম্বরটা হচ্ছে কমপ্লেক্স প্রসেসিং। অর্থাৎ কি বলা আছে দেখেন তো, দ্য ডাইং প্রসেস ইনভলভিং রিডিউসিং এজেন্ট ক্যান বি মোর কমপ্লেক্স অ্যান্ড টাইম কনজিউমিং। অর্থাৎ যদি আমরা রিডিউসিং এজেন্টটা ব্যবহার করি, এটা কি হয়? টাইমটার ক্ষেত্রে বেশি লাগে, তাই না? আরেকটা জিনিস কি হয়? প্রসেসটা অনেক জটিল, প্রসেসটা অনেক জটিল। ভ্যাট ডাইটা কিন্তু কখনোই, আরেকটা জিনিস মনে রাখবা, ভ্যাট ডাইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, ভ্যাট ডাইটা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করা যায় না ফেব্রিকে। ভ্যাট ডাইটা কখনো সরাসরি অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ বলেন। বুঝতে পারছি ভ্যাট ডাই নিয়ে একটা কোশ্চেন আসবে, বাট ভ্যাট ডাই স্যার স্লাইডে তো ফর্ম্যাট বুঝতে গেলে স্যার একটু জবানি করতে হবে গুগলে, হইতে পারে। আচ্ছা দেখেন, ঠিক আছে। তারপর কি হয় দেখেন তো, কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন টেম্পারেচার, পিএইচ, আর কি এজিটেশন, মানে হচ্ছে কি ক্ষিপ্ত, মানে চলাফেরা করা না। যে ডাইসগুলো থাকে, ডাইসগুলো সবসময় কি থাকে? উত্তপ্ত অবস্থা থাকে। অর্থাৎ যেটা বলছিলাম, এরকম একটা আছে আর এরকম, এটা মানে কি বলেন তো? ইলেকট্রন হচ্ছে উত্তেজিত অবস্থা থাকে। অর্থাৎ ধরেন সোডিয়াম ক্লোরাইড, তাই না? যদি আমি ভাঙি, একটা সোডিয়াম একটা প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস হবে, এটা দ্বারা বোঝায় যে ইলেকট্রন আদান প্রদান ঘটে। অর্থাৎ ডাইসগুলো যখন ফাইবারের কাছাকাছি যায় ছোটাছুটি করে, কারণ কি? ফাইবারের ভিতরে প্রবেশ করার জন্য, সে কথাটা বলা হয়েছে। তারপর দেখেন পোটেনশিয়াল ফর কালার ভেরিয়েশন। যদি আমি রিডিউসিং এজেন্টটা ব্যবহার করি, তাহলে হচ্ছে কি ভেরিয়েশন, মানে কি কালারটা যে ব্যবহার করছি এটার ভেরিয়েশন হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট কনসার্ন। কিছু কিছু রিডিউসিং এজেন্ট আছে যেগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, তার নাম দিয়ে আছে দেখেন। তার মধ্যে আছে কি সোডিয়াম হাইড্রোসালফেট ক্যান বি এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ ডিউ টু দেয়ার পোটেনশিয়াল টক্সিসিটি, মানে হচ্ছে কি পরিবেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে, সালফেট জাতীয় যে কোনো কিছুই তো স্যার। এখন আসেন আর কি আছে, লাস্ট এন্ড ফাইনাল স্লাইড নো শেষ। অর্থাৎ এই পর্যন্তই ছিল আপনাদের লেকচার আর কি। হ্যাঁ তাহলে কি একটা আছে আর নাই, আর রেড সিগন্যাল দেখা যাচ্ছে। দেখেন ডিসঅ্যাডভান্টেজ অফ অক্সিডাইজিং এজেন্ট, ডিসঅ্যাডভান্টেজ অফ অক্সিডাইজিং এজেন্ট। প্রথমটা কি বলেন তো? পোটেনশিয়াল ফাইবার ড্যামেজ, পোটেনশিয়াল ফাইবার ড্যামেজ। তাহলে কি ফাইবার ড্যামেজ করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটা কোশ্চিন আছে যে প্রোটিন ফাইবার যেটা আছে না, প্রোটিন ফাইবার ড্যামেজ ঘটানোর জন্য অক্সিডাইজিং, এটা যদি আমি রিডিউস করতে চাই তাহলে কি এজেন্ট ব্যবহার করব? প্রোটিন ফাইবার। প্রোটিন ফাইবারের জন্য মনে রাখবা কখনো অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করা যায় না। প্রোটিন ফাইবারের জন্য সবসময় রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে হয়। কারণ কি? কারণ ধরেন অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে, এই অক্সিডাইজিং এজেন্ট মানে জায়মান অক্সিজেন বোঝায়। কি বোঝায়? জায়মান অক্সিজেন। অর্থাৎ অক্সিজেনের সঙ্গে যে প্রোটিন ফাইবারটা রিয়াকশন করে প্রোটিন ফাইবারটা ড্যামেজ করে ফেলে, হ্যাঁ প্রোটিনকে ভেঙে ফেলে। এটা কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষায়। স্যার আর সব বলে দেন এই কোশ্চেন আর স্যার পরীক্ষায় রিঅ্যাকশন করে কোশ্চেনটা এমন হতে পারে যে আমরা পোটেনশিয়াল যে ফাইবার ড্যামেজ ঘটানো রোধ করার জন্য আমরা কেন রিডিউসিং এজেন্ট ব্যবহার করব, বা কেন অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকবো, এই টাইপের কোশ্চেনটা থাকতে পারে। ক্লিয়ার? তখন মনে রাখতে হবে যদি আমরা অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি তাহলে কি হবে? এটার হচ্ছে কি নষ্ট হয়ে যাবে? এই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন ঘটায় প্রোটিনের যে বন্ডটা আছে বন্ডটা ভেঙে যাবে, অর্থাৎ প্রোটিনে কী হয়ে যাবে? ফাইবারটা আছে নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষা থাকবে কোশ্চেনটা এই টাইপেরই থাকবে আর কি। তারপর দেখেন সেফটি কনসার্ন। অনেকগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আছে যেগুলোর কি হাই কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব। যেমন সালফারিক অ্যাসিড ক্ষতিকর না?
ভিসকোসিটি সান্দ্রতা, কোনো তরল পদার্থের মধ্যে প্রবাহ আর কি, ও আচ্ছা বলতে হারকে বলা হয়। তারপর আরেকটা জিনিস আছে কালার ফেডিং। ফেডিং মানে কি জানো? ফেডিং কি নাম শুনছো এই ওয়ার্ডটা? ফেডিং কি? স্যার ওই যে ফ্যাকাশে হয়ে থাকে ফেডিং মানে স্যার আস্তে আস্তে হালকা হয়ে যাওয়া। হ্যাঁ, কালার হচ্ছে ফেডিং হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যাওয়া, যেটাকে বলা হয় ডিসকালার হয়ে যাওয়া। মাঝে মাঝে দেখো না শার্ট পরতে পরতে শার্টের কালার ডিসকালার হয়ে যায়, কালার ফেডিং হয়ে যাওয়া। কি বলা হয়? কালার ফেডিং হয়ে যাওয়া। সবসময় চেষ্টা করবো এক্সাম্পল হচ্ছে নিজের দিয়ে দেওয়ার জন্য, তোমার শার্ট, তোমার প্যান্ট, এগুলো থেকে। ঠিক আছে? আরেকটা কি আছে দেখেন তাহলে, কি সিগনিফিকেন্ট বেনিফিট ইন ওয়েট প্রসেসিং, দে আর ইউজ কেয়ারফুল। অর্থাৎ যেটা বললাম আর কি, যে রিডিউসিং এজেন্ট বলো অক্সিডাইজিং এজেন্ট বলো, দুটোরই গুরুত্ব টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট এগুলো যে পরিমাণ আমরা ব্যবহার করি, এই পরিমাণটা একটু কমায় ব্যবহার করতে হবে এবং কেয়ারফুলি ইউজ করতে হবে। যেমন যেগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট খুবই হার্মফুল, টক্সিসিটি পরিবেশের জন্য, সেগুলো থেকে আমরা বিরত থাকি। আরও অনেক রিডিউসিং এজেন্ট আছে, তাই না? যেমন আমরা প্রোটিন ফাইবারের জন্য কি ইউজ করবো? রিডিউসিং এজেন্ট ব্যবহার করবো, কিন্তু অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করবো না। এটা কি হয়? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়, প্রোটিন ফাইবারে ড্যামেজ ঘটায়, তাহলে আমরা ইউজ করবো না। তো যখন যেখানে লাগবে সেখানে ইউজ করবো আর কি, কিন্তু এটাতে গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা জিনিসে যেহেতু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, এ ছিল তোমাদের চ্যাপ্টার। তো মোটামুটি তোমাদের চ্যাপ্টার শেষ। এরপরে আমাদের ক্লাসগুলোতে আমরা কী নেব? রিভাইজ নেব। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ।